ওইটা আসলে একটা স্বপ্নের মতো জার্নি ছিল। হারি জিতে কোনো সমস্যা নেই, বাট ওদের সাথে চোখে চোখ রেখে খেলতে হবে। দর্শক সবাইকে আমন্ত্রণ খেলার তারায় এবং বছরের এই বিশেষ দিনে এক বিশেষ অতিথি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সঙ্গে আছেন মাহফুজুর রাব্বি, যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক। মাহফুজুর রাব্বি, আপনাকে ঈদের শুভেচ্ছা। রাব্বি, আপনার খুব পরিচিত একটা জায়গায় আসলে আমরা এসে উপস্থিত হয়েছি। এই মাঠের সাথে আপনার সম্ভবত অনেক বেশি স্মৃতি। যদি কিছু স্মৃতি চান আজকের এই ঈদের দিনে করতেন। অবশ্যই এটা আমার একটা খুব পছন্দের একটা জায়গা, কারণ আমি ছোটোবেলা থেকে এখান থেকেই ক্রিকেট খেলি। এই মাঠটা অবশ্য নতুন হয়েছে, আগে আমরা আসলে উপরে যে মাঠটা ছিল ওইটা থেকেই আসলে আমি শুরু করেছি, বাট এখানেও অনেক দিন যাবৎ প্র্যাকটিস করছি। তো এটা আমার একটা খুব পছন্দের একটা জায়গা, যে এখান থেকে আমি আমার পছন্দের যে খেলাটা, এই খেলাটা আমি খেলতে পারি। আপনি এখনই আপনার ছোটোবেলাতেই আছেন অনেকাংশে, তবে দর্শকদের যদি একটু বলতেন সেই ছোটোবেলাটা অ্যাকচুয়ালি কত ছোট ছিল যখন আপনি আসলে ক্রিকেট বলে প্র্যাকটিস শুরু করলেন? আমার অ্যারাউন্ড যখন 8-9 বছর হবে তখন আমি বড় ভাইয়ের সাথে ক্রিকেট বলে খেলা হতো, তাছাড়া এমনি এলাকাতে টেপ টেনিস বলে খেলা হতো। আমরা যতটুকু শুনলাম আপনাকে বাসা থেকে খুব জোর করে ক্রিকেট প্র্যাকটিসে পাঠাতো, কেন? তখন তো আসলে ওরকম কিছু বুঝতাম না। একদিন আর্লি সকালের প্র্যাকটিসে আসতে হতো, লাইক অ্যারাউন্ড 7টা কি 8টা বাজে আসতে হতো। তো ওই জিনিসটা তখন ভালো লাগতো না। তো আসলে এটার পিছনে ভাইকে খুব ধন্যবাদ জানাতে চাই, যে হয়তোবা তখন যদি আমাকে উনি লাইক ফোর্সে যদি না করতো বা টেক কেয়ার না করতো, তাহলে হয়তো বা এরকম কোনো কিছু হতো না। কোনো স্মৃতি মনে পড়ে যে ক্রিকেট প্র্যাকটিসে যান নাই, বাসায় অনেক হচ্ছে বকাবকির শিকার হতে হয়েছে এরকম? না, এরকম কোনো কিছু হয়নি, বাট বড় ভাই এমনি বলতো যে আজকে প্র্যাকটিসে কেন যাস নাই। তাছাড়া কোনো এক্সট্রা প্রেশার বা এরকম কোনো কিছু ছিল না। রাব্বি, আপনার এতটুক ক্যারিয়ারে আপনার বড় ভাইয়ের অবদান অনেক হয়তো বেশি। আপনি যদি আপনার বড় ভাই সম্পর্কে বলতেন, কিভাবে আপনাকে সে ক্রিকেট ইনফ্লুয়েন্স করলো বা এখন পর্যন্ত সে আসলে কিভাবে আপনার পেছনে অবদান রাখলেন? না, বড় ভাইয়া তো আসলে বড় ভাইয়া আগে যখন ক্রিকেট খেলতেন তো তখন থেকে আসলে বল তো বাসায় থাকতোই, তো ওই বল নিয়ে আসলে নাড়াচাড়া করা হতো। ইচ্ছা ছিল যে বড় ভাইয়া ক্রিকেট খেলবেন, তো আসলে যে কোনো কারণেই হোক, ফ্যামিলির যে কোনো একটা ইস্যুতে হয়তো বা বড় ভাইয়া খেলাটা কন্টিনিউ করতে পারেনি, বাট ওনার ইচ্ছা ছিল যে আমি যাতে ক্রিকেটটা কন্টিনিউ করি। তো আমি বড় ভাইয়ের সাথে ক্রিকেট খেলতাম। ভাইয়া ক্রিকেট যেহেতু বুঝেন, তো ক্রিকেট খেলা আমার দেখেন, তো বলেন যে এই সমস্যাগুলো হতে পারে বা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারো, বা যারা কোচ আছেন তাদের সাথে তুমি কথা বলতে পারো। যারা অন্তত ক্রিকেটটা ফলো করে, দেশের ক্রিকেটটা, তারা আসলে জানে মাহফুজুর রাব্বিকে। সব মিলিয়ে সেই বড় ভাই যিনি আসলে আপনি ক্রিকেটে আনলেন, এবং সেই বড় ভাই এখন সেই মাহফুজুর রাব্বিকে দেখে কতটুকু স্যাটিসফাইড হয় বা কতটুকু বলে যে আমি খুশি, আর আদৌ কি বলে সে খুশি এখনও? পারফরমেন্স যখন করি তখন বলে আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে, ঠিক আছে, বাট তার কথা হয়ে একটা আলটিমেটলি গোল সে চায় আমি যাতে ন্যাশনাল টিমে খেলি, যে উনি আমার খেলা দেখবে ন্যাশনাল টিমের, আমি বাংলাদেশের জার্সি গায়ে খেলবো, উনি মিরপুরে বসেই খেলাটা দেখবে, সে খুব চায় আসলে। এবং তার তো আসলে অনেক কম্প্রোমাইজ আপনার এই পেছনে। আমি যতটুকু দেখলাম আর কি, উনি হয়তো খুব কম সময় পরিবারের হাল ধরার জন্য জবে গেলেন, কিন্তু আপনার ক্রিকেটটা বন্ধ করতে দেয় না। আপনি নিজেও হয়তো আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য একটা সময় ক্রিকেটটা ছাড়ার কথা চিন্তা করছিলেন, আই এম নট শিওর। এরকম কিছু কি ঘটেছে আপনার এখন? না, লাইক করোনার ওই বছরটাতে আসলে তখন তো আসলে আমি 19-এ জাস্ট করব, সো তখন আসলে যে সিচুয়েশানটা হচ্ছিল, লাইক তখন আব্বুও তখন মারা গেল, তো তখন আমাদের সাফিসিয়েন্ট অবস্থা মানে খুবই খারাপ ছিল। তো ওই সময়টাতে চিন্তা করছিলাম যে তখন খেলাও ছিল না, তো আলটিমেটলি তো আমাকে কিছু করতে হবে, কারণ আমিও দেখতেছি যে আমার ফ্যামিলি কীভাবে চলছে বা কী আসার বিষয়ে। দুই ভাইও কাজ করছেন, বাট আমি তো মানে অতটুক বয়স ছিল, মানে বোঝার মতো ক্ষমতা ছিল যে আসলে তখন আমার কিছু একটা করা উচিত ছিল। তো আমিও চিন্তা করছিলাম যে কিছু একটা করব বা কী আসার বিষয়। তো আলটিমেটলি পরে গিয়ে পরিস্থিতিটা আস্তে আস্তে ঠিক হলো, তো আলটিমেট তারপরে খেলা শুরু হলো। আপনার ভাইয়া, আপনার মা, আপনার বাবা প্রয়াত, তারা কি আসলে বেশি একটু উদ্বুদ্ধ করে? কারণ আমরা জানি ক্রিকেটটা অনেক একটা শারীরিক গেমস। যখন আপনি প্র্যাকটিস করেন হয়তো একটা পর্যায়ে আপনার মনে হয় যে আপনার খুব কষ্ট হচ্ছে, বা ক্রিকেট খেলাটাও অনেক কষ্টের। সো মানে আপনার কি মনে হয় যে এই মানুষগুলো আপনার এই ডেডিকেশনের পেছনে অনেক বড় অবদান রাখে, বা আপনি তাদের জন্যই আসলে অনেক কিছু হতে চান বা অনেক কিছু করতে চান, এই মানুষগুলো আসলে আপনাকে কতটুকু ইন্সপায়ার করে? আসলে
এটা তো নো ডাউট যে তাদের কম্প্রোমাইজ বলেন, তাদের এফোর্ট বলেন, এটা আসলে আমি হয়তো বা মানে আমি বলে বোঝাতে পারবো না, বাট তারা আমাকে অনেক ইন্সপায়ার করে। লাইক আমার তো এখন ফুডিংটা একটু অন্যরকম। যখন যা দরকার হচ্ছে, আগেও যা দরকার ছিল, এখন পর্যন্ত যা দরকার, বা তারা আসলে এখন খুব ভালো মতো জানে আমার কোনটা দরকার, কোন জিনিসগুলো আমার জন্য ভালো, কোন জিনিসগুলোতে আমার শরীরটা ভালো থাকবে। সো এই জিনিসগুলো তারা খুব ভালো মতো এখন বুঝতে পারেন। সো এইসব জিনিস, তারপরে তারা ক্রিকেটটাকে যেরকম ভালোবাসেন বা আমাকে যে এফোর্ট তারা দিয়েছেন, আসলে আমার কাছে মনে হয় না যে আমি বলে শেষ করতে পারবো। আমি অবশ্যই তাদের জন্য কিছু হতে চাই, কারণ তারা আমাকে যেই এফোর্টটা দিয়েছেন, আমি যদি এই এফোর্টের মূল্যটা না দিতে পারি তাহলে হয়তো বা এটা অকৃতজ্ঞের মতো একটা কাজ হবে। এবং সেই এফোর্টটা দেওয়ার জন্য আসলে অনেক বেশি কম্প্রোমাইজ করতে হয়েছে। কোনো স্মৃতি আপনার মনে পড়ে যেটা আসলে আপনাকে সে একটা সময় কষ্টও দিয়েছে, এখন অনেক বেশি ইন্সপায়ারও করে? যতটুকুই স্ট্রাগলের ভিতরে গিয়েছি না কেন, বাট আমার ফ্যামিলি আসলে আমাকে ওরকম বুঝতে দেয়নি। একটা স্টোরি আছে যে এই মাঠেই তখন আমি নারায়ণগঞ্জ প্রিমিয়ার লিগ খেলি। সো তখন আমার একটা স্পাইকের খুব দরকার ছিল। সো ওই সিচুয়েশানটাতে আমার ওই এফোর্টটা ছিল না যে আমি লাইক 14-15 হাজার টাকা দিয়ে একটা স্পাইক কিনবো। ওই সময়টা আসলে খুব কষ্টের ছিল, বাট ওই জিনিসগুলো আমাকে ইন্সপায়ারও করে যে আচ্ছা ঠিক আছে, এটাকে কীভাবে আমাকে হার্ডওয়ার্ক করে কিছু করতে হবে। রাব্বি, একাডেমিতে অনেক অনেক বাচ্চারা হচ্ছে ক্রিকেট শেখে, এবং আমি যতটুকু জানি এখানে কোনো ধরনের টাকা রাখা হয় না বা বেতন নেই। আপনার ক্ষেত্রেও তো আপনার উঠে আসা একটা বড় অবদান রাখছে, কারণ এরকম পার্সপেক্টিভে যখন একটা কোচিং ক্যারিয়ারে অনেক টাকা দিতে হয় তখন আসলে সেটা অনেক ব্যয়বহুল হয়ে যায়। সো আপনার জন্য এই একাডেমিটুকু কতটুকু অবদান রেখেছে, এবং ওভারঅল এই এলাকাতে এই একাডেমির গুরুত্ব যদি একটু বলতেন। না, আসলে আমার একাডেমির তো আসলে এটাকে মানে বলে তো শেষ করা যাবে না, কারণ তারা আসলে বলতে গেলে থ্যাঙ্কসলেস জব করে। কারণ তারা আমার থেকে কোনো টাকা নিচ্ছেন না, কোনো মান্থলি ফিজ নিচ্ছেন না, কোনো কিছু নিচ্ছেন না। তারা খুব হেল্প করেন আমাকে, ছোটোবেলা থেকে হেল্প করে আসছেন, ইভেন এখনও তারা হেল্প করেই যাচ্ছেন আমাকে। সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের সাফিসিয়েন্স অবস্থা ওরকম সবার জন্য ওরকম একটা ভালো না, আর এটা অনেক এক্সপেন্সিভ একটা গেম। তো এরকম যদি একটা ফ্রি একটা একাডেমি পাওয়া যায় আর এরকম ভালো কোচ থাকেন, অবশ্যই আমাদের ক্রিকেট ইমপ্রুভ হবে। ক্রিকেটার হবার পরে, পরিচিতি পাওয়ার পরে কোনো এমন ধরনের মুহূর্তের আপনি সাক্ষী হয়েছেন যেটা আসলে আপনার মনে অনেক বড় দাগ কেটে গেছে? এরকম অভিজ্ঞতা আছে। লাইক এরকম হয় যে অনেকে চিনতে পারে, বাট হয়তো বা শাইনেসের জন্য কথা বলে না বা কী আসে বিষয়, বাট চোখে সামনাসামনি গেলে তো চোখে চোখ পড়েই। তো আসলে কিছু সময় আছে যে এমনভাবে তাকায় আসলে নিজের কাছে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন মানে হয়ে যায়। আপনি বয়স ভিত্তিকে 15, 17, 18-তে ক্যাপ্টেন্সি করলেন, কিন্তু 19-এ হয়তো শুরু থেকে ক্যাপ্টেন্সি ছিলেন না, আবরার আমিন ছিল মোস্ট প্রবাবলি, এবং তারপরে শেষ মুহূর্তে একটা সিরিজে, বাইলেটারাল একটা সিরিজে আপনাকে ক্যাপ্টেন্সি করতে হয়। পরবর্তীতে এশিয়া কাপে যান, মাঠে ইন্ডিয়ার এগেইনস্টে খুব লো স্কোরিং একটা ম্যাচে জিতে যান, আর ফাইনালে উড়িয়ে দেন। ওভারঅল জার্নিটা কেমন ছিল? ওইটা আসলে একটা স্বপ্নের মতো জার্নি ছিল আমার কাছে মনে হয়। লাইক বাংলাদেশ থেকে যাওয়ার সময় একটা সিনারিও ছিল, বাট আসার সময় একটা সিনারিও, লাইক এটা একটা স্বপ্নের মতো ছিল আমার কাছে। তাছাড়া আমাদের কাছে মনে হয় যে আমার যেই টিম ছিল, আমার কাছে মনে হয় যে তারা ব্রিলিয়েন্ট এফোর্ট দিয়েছেন। তাদের কাছে মানে আমরা যে হারবো ওই 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 অতটুকু বিন্দু পরিমাণ 1% আমার কাছে মনে হয় না যে বিশ্বাস ছিল যে আমরা এই ম্যাচ কোনো ম্যাচ হারতে পারি। তো তারা একটাই ডেডিকেশন ছিল যে আমরা এখান থেকে যে এনিহাও আমরা চ্যাম্পিয়ন হয়েই যাব। আর তাছাড়া ওই আমাদের যে প্রবাসী ভাইরা ছিলেন, তারা আসলে তাদের যেই সাপোর্ট, তারা আসলে মানে অবিশ্বাস্য ছিল আসলে। সেমিফাইনালে ইন্ডিয়াই কি হচ্ছে মানে হোম অ্যাডভান্টেজ বাংলাদেশ পেলো, আর ইন্ডিয়া লাইক যে অনেক দর্শকের এগেনস্টে আমরা খেলতেছি এরকম, মানে ওরাই চাপে পড়ে গেছিলো কিনা? না, এরকম কিছু না, বাট আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো ক্রিকেট খেলেছি। লাইক মারুফ, আরিফুল, আমি, মানে ওভারঅল একটা টিমের আপনার যা দরকার ওই দিন সব কিছু ছিল। তো আমার কাছে মনে হয় যে ওই দিনই আমরা মোটামুটি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি, কারণ ওদের টিমটা ভালো টিম ছিল। ইন্ডিয়ার এগেনস্টে মাঠের ক্রিকেটে আসলে অনেক সময় অনেক ধরনের হচ্ছে কথা কাটাকাটি হয়, কথা পাস করা হয়। ইন্ডিয়ার সাথে আমাদের ম্যাচ মানে খুব একটা হাইপ থাকে। ওই দিনে আসলে আপনাদের সঙ্গে অপোনেন্ট টিমের কোনো ধরনের ইন্টারাকশন হয়েছিল কিনা? ওদের সাথে আমাদের তো 19 যারা গত 19 ছিল তাদের সাথেও ছিল, আমাদের সাথেও ছিল।
বাট আমাদের একটা জিনিসই ছিল যে আমরা ওদের সাথে যা হওয়ার হবে, ম্যাচ হারবো হারে জিতে কোনো সমস্যা নেই, বাট ওদের সাথে চোখে চোখ রেখে খেলতে হবে। এবার হারতেই পারি, পার্ট অফ গেম। তো আমরা ট্রাই করেছি যে আমরা বুক ফুলাই খেলবো, আমরা যেটা বেস্ট পারি আমরা আমাদের বেস্টটা দিব, ম্যাচ শেষে যাওয়া হবে, আমাদের কোনো সমস্যা নেই। তো আসলে আলটিমেটলি ওইখানে আমরা সাকসেস পেয়েছি। এখন পর্যন্ত ক্রিকেটের সব থেকে ভয়ঙ্কর, মানে আমি যদি বিপিএলের ওই ওভারটা বাদ দিই আর কি, বিপিএলের ওভারটা খুব ভয়ঙ্কর ছিল। তাছাড়া আর কি মাহফুজুর রহমান রাব্বিকে চাপে ফেলেছে এমন মুহূর্ত আর কি আছে? এমনি পার্সোনালি ওই এশিয়া কাপটা আমি খুব পার্সোনালি খুব চাপে ছিলাম। তাছাড়া ওই যেটা বললেন যে বিপিএলের ওই ফার্স্ট ওভার, তো একটা মানে আমার আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে ওইটা চলে আসছে। আমার শরীর খুব ভালোই চলতেছিল, বাট আলটিমেটলি যাই করতেছিলাম না কেন হচ্ছিল না। আসলে এটা আমার লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ ওভার ছিল আমার লাইফের, যে এরকম এক্সপিরিয়েন্স আমার আগে কখনো ছিল না। বাট এই এক্সপিরিয়েন্সটা হওয়াতে একটা ভালো দিক হয়েছে যে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার, যে এখান থেকে কীভাবে ব্যাক করা যেতে পারে। এখন আমার একটু জানার আগ্রহ আসলে, মানে এই যুব এশিয়া কাপ জয়টা আপনার জীবনে একটা বড় পরিবর্তন এনেছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা তো অবশ্যই আমার একটা জীবনে একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে, কারণ এটা অবশ্যই একটা সাকসেস আমার জন্য, যে বাংলাদেশের জন্য একটা ট্রফি নিয়ে আসতে পেরেছি। ওই এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে আসলে এলাকায় মাহফুজুর রাব্বিকে কতজন চিনতো, আর সেটা জিতে আসার পরে যখন আপনার পত্রিকাতে ফ্রন্ট পেজে আপনার ছবি, টেলিভিশন চ্যানেলগুলোতে আপনার ছবি, সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি, সেইখানে রেসপন্স পার্থক্য কিন্তু দেখেন? না, পার্থক্য তো অবশ্যই কিছুটা রয়েছে। লাইক আগে যেরকম আমার বয়সী বা আমার থেকে 1-2 বছর সিনিয়র যারা ক্রিকেট খেলেন তারা আমাকে চিনতো যে আচ্ছা ও ক্রিকেট খেলে। তো বাট আমি যখন এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি, তো অনেক মুরব্বিও আছেন যে আমিও অনেক সময় চিনতাম না, তো ওনারাও এসে যখন কথা বলেন, তো সালাম দেওয়ার পরে কথা বলে যে তুমি কি ক্রিকেট খেলো, তুমি কি মাহফুজুর রহমান রাব্বি? আমি বলি যে হ্যাঁ। তখন আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আচ্ছা রাব্বি, এশিয়া কাপের পরে আপনার এইচপির হয়ে খুব একটা দারুণ একটা সিরিজ যায় টপ এন্ড টি20-তে, সেইখানে আপনি মোস্ট প্রবাবলি একাধিক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং খুব বেশি কার্যকর ইনিংস ছিল আপনার। আমি যদি বলি একটু লোয়ার অর্ডারে এসে খুব দ্রুত ব্যাট করা, খুব হাইলি স্ট্রাইক রেটে ব্যাট করা, এবং ওই পিচটাও সম্ভবত আপনাকে খুব ফেভার করছে। ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ওটা অবশ্যই খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। লাইক ওইখানের কন্ডিশন, আমাদের এখানের কন্ডিশন খুবই আলাদা। ওই উইকেটটা অন্যরকম উইকেট ছিল আমাদের দেশের তুলনায়, লাইক একটু বাউন্সি ট্র্যাক ছিল। অবশ্যই একটা নতুন এক্সপিরিয়েন্স। তাছাড়া সবচেয়ে বেশি ভালো লেগেছে যে টিমকে মানে আমার পারফরমেন্সের মাধ্যমে আমি ফাইনালে নিতে পেরেছি, তো ওইটা আর কি এক্সট্রা ভালো লাগা কাজ করেছে। বিগ ব্যাশের বেশ কিছু পরিচিত মুখ ছিল, পাকিস্তান শাহিনসেও বেশ বড় বড় নাম খেলেছে। সো ওইটা আপনার এক্সপিরিয়েন্সের হিসাবে আপনাকে কতটুকু আসলে প্রোফাইলিক করলো বা ম্যাচিওর করলো, আপনি কি মনে করেন? না, তারা তো অবশ্যই খুব এক্সপিরিয়েন্স, যেহেতু তারা বিগ ব্যাশ খেলে। তাছাড়াও আমাদেরও তো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, যে আমাদের কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ারও ছিলেন, আফিফ ভাই ছিলেন। আমরা ট্রাই করেছি আমাদের প্রসেসটা মেনটেন করার জন্য। আমাদের যে কোচটা ছিলেন, ম্যানেজমেন্ট ছিলেন, তো সবাই খুব হেল্প করেছেন আমাদেরকে। আর আলহামদুলিল্লাহ যে খুব ভালো টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। আর এক্সপিরিয়েন্স তাদের আসলে তাদের ক্রিকেট বা তাদের কালচার বা তাদের ডিসিপ্লিন, খেলাধুলা দেখে অনেক এক্সপিরিয়েন্স নিয়েছি আসলে। এশিয়া কাপ, তারপরে টপ এন্ড টি20, তারপরে এনসিএল টি20, সব মিলিয়ে মাহফুজুর রাব্বি খুব একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। অনেকে আসলে সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার করা শুরু করলো। আপনি অনেক ইন্টারভিউতে বলেছেন যে আসলে আপনি এই ধরনের কম্প্যারিজন চান না, তবে নিজের আইডল যাকে দেখে আসলে আপনি ক্রিকেটে আসলেন বা ক্রিকেটে তার অনেক বড় একটা ইনফ্লুয়েন্স হয়তো আছে, সেই সাকিব আল হাসানের সাথে যখন একটা কম্প্যারিজনের ব্যাপার চলে আসে, সেই বিষয়টাকে মাহফুজুর রাব্বি কীভাবে দেখে? আসলে এখানে তো কম্পারিজনের কোনো কিছু নেই, বাট কারণ আমার তো এখনও আসলে ওরকমভাবে ডেবিউ হয়নি। বাট আমি ট্রাই করছি আমার পারফরমেন্সকে ধরে রাখার জন্য, যে কিভাবে এটাকে আরও কন্টিনিউয়াসলি করা যেতে পারে, আরও ধারাবাহিক করা যেতে পারে। আমি ওই প্রসেসের ভিতরেই আছি। ট্রাই করছি যে সাকিব ভাইয়ের মতোই বা সাকিব ভাইয়ের থেকে ভালো কিছু হওয়ার। এখন বাকিটা আসলে তো পারফরমেন্সের উপর ডিপেন্ড করতেছে অনেক। তাছাড়াও পারফরমেন্সের ক্রিকেটের বাইরেও তো অনেক কিছু থাকে, লাইক ফুডিং, ডিসিপ্লিন, প্র্যাকটিস, সব কিছুই তো আসলে থাকে। তো ওই জিনিসগুলোই মেনটেন করা ট্রাই করতেছি। বিকেএসপির মাঠ গাজীর হয়ে খেলছেন, রূপগঞ্জের এগেনস্টে ম্যান অফ দ্য ম্যাচ হলেন, সাকিব আল হাসানকে হারিয়ে দিলেন। সাকিব আল হাসান ওই ম্যাচে সেঞ্চুরি করছিল ডিপিএলে, এবং আমি একদিন মাঠে ছিলাম। সো আপনি পরে ড্রেসিং রুমে গিয়ে সাকিব আল হাসানের কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার চাওয়ার একটা আবদার করেন, পরে সাকিব আল হাসান আসলেন।
এইগুলো কি সব ড্রিম লাইফের মতন লাগে বা স্বপ্নের মতন কিছু একটা? অবশ্যই স্বপ্নের মতোই, কারণ যাকে ছোটবেলা থেকে খেলা দেখেছি, খেলা দেখে বড় হয়েছি, সো তারও আমি যদি ভুল না করি তাহলে ওইটা ওনার লিস্টের মেবি ফার্স্ট সেঞ্চুরি ছিল। তো আমিও আমার ওইটা ফার্স্ট সেঞ্চুরি। তো আমার কাছে অবশ্যই ওইটা অনেক স্বপ্নের মতো যে যাকে দেখেছি তার বিরুদ্ধে খেলে সেঞ্চুরি করে তার কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা নিতে পেরেছে। সো এটা অবশ্যই একটা স্বপ্নের মতো, আর একটা ড্রিমও বলতে পারেন যে এরকম একটা ড্রিম। অবশ্যই আলহামদুলিল্লাহ। ড্রেসিং রুমে গিয়ে যখন অ্যাপ্রোচ করলেন তখন কি একটু বেশি ভয় অথবা কিছু কাজ করছে? না, অবশ্যই নার্ভাসনেস তো অবশ্যই কাজ করেছে, কারণ যেহেতু আমি তার সাথে ফার্স্ট টাইম আমি কথা বলেছি, তো অবশ্যই নার্ভাসনেস কাজ করতেছিল যে আসলে কি বলবো বা কিভাবে কি বলবো, তখন নার্ভাসনেস কাজ। উনি কিছু বললেন? না, আমি যাওয়ার পরেই উনি কথা বললেন যে কংগ্রেচুলেশন, যে বললো যে খুব ভালো করেছো, এটা কন্টিনিউ করো। ফার্স্টে বললাম যে একটা ছবি তুলবো, একটা ছবি তুললাম, পরে বললাম যে আমার তো আসলে ইচ্ছা আছে আপনার কাছে ম্যাচে ট্রফিটা নিব। তো বললো যে হ্যাঁ অবশ্যই, কেন না। পরে উনি আসলেন। আচ্ছা রাব্বি, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা সাকিব আল হাসানের মতো বা সাকিব আল হাসানের থেকেও বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন আপনার। স্বপ্ন সবসময় মানুষের বড় দেখা উচিত। আপনি বললেন যে ফুডিংয়ের একটা ব্যাপার থাকে যেটা আসলে মেনটেন করতে হয়। আপনার কি মনে হয় এইজ লেভেলের পরে আসলে এই ফুডিং বা পার্সোনাল লাইফস্টাইল আমাদেরকে কিছুটা পিছিয়ে দেয়? কারণ আমরা এইজ লেভেলে অনেক বেশি সাকসেস দেখছি আমরা ক্রিকেটে, কিন্তু মূল লেভেলে এসে আসলে সেই সব প্লেয়ারদের আমরা হারিয়ে ফেলি বা ওইভাবে পারফর্ম করতে পারে না। ডু ইউ থিঙ্ক যে এটা ফুডিং আর ডায়েটিং এইগুলো খুব বেশি ইম্প্যাক্ট ফেলে? খাবার তো অবশ্যই আসলে ইম্পর্টেন্ট, বাট এইটার জন্য যে পারফরমেন্স হ্যাম্পার হবে এমন কিছু না। বাট আপনাকে লং টাইম সার্ভিস দেওয়ার জন্য বা আপনাকে আরও ওয়েল ফিট থাকার জন্য আপনাকে অবশ্যই ফুড মেনটেন করতেই হবে। কারণ আপনি এখন যত তেল খাবেন আপনার লাইক ফ্যাট চলে আসবে, সো আপনি তখন লং টাইম আপনি করতে পারবেন না। সো পারফরমেন্স করতে হলে আমার কাছে মনে হয় যে ফুডিংটাও যেরকম দরকার, ডেডিকেশনটাও ওরকম দরকার, প্র্যাকটিস তো অবশ্যই মাস্ট ওরকমই দরকার। আসলে এজ লেভেলের পরে গিয়ে ওরকম ডেডিকেশন থাকে না, লাইক আমরা যখন আর্লি কোনো কিছু পেয়ে যাই বা তখন হয় একটু অন্যরকম থাকে ডেডিকেশন। আমার কাছে মনে হয় যে ওইটাকে যতটুক হাই করা যায় ডেডিকেশনটাকে। আর অবশ্যই লাইফে ডিসিপ্লিন দরকার, ফুডটা তো অবশ্যই দরকার লং টাইম খেলার জন্য। তো অবশ্যই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়। আত্মতৃপ্তি এসে যায়, সেই আত্মতৃপ্তি না আসার তো কোনো উপায় নাই। আমি যদি বলি আমাদের দেশের মিডিয়া যেভাবে ক্রিকেটকে হাইলাইট করে, যেভাবে ক্রিকেটারদের হাইলাইট করে, সেক্ষেত্রে আসলে একটা প্লেয়ার যার 18, 19 বা 20 বছর বয়স, সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? মাহফুজুর রাব্বি কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে? আমি এটা অবশ্যই একটা সেলফ স্যাটিসফ্যাকশন চলে আসে, বাট যখন এই সেলফ স্যাটিসফ্যাকশনটা আসবে আমার কাছে মনে হয় যে সব কিছু অনেক রিল্যাক্স হয়ে যাবে। তো আমি ট্রাই করি যতটুকু আসলে নিউজটাকে অ্যাভয়েড করা যায়। যেমন আমি ওয়ার্ল্ড কাপে যখন আমি যাই তখন আমার ফেসবুক আনইনস্টল করা ছিল, কারণ ওই যখন এশিয়া কাপ থেকে আসি তো ওইখানে মেবি 1-1.5 মাসের একটা ব্রেক ছিল। তো ওর ভিতরে অনেক সোশ্যাল মিডিয়ার হাইপ ছিল, তো আসলে ভালো লাগতো, বাট কেন জানি মনে হলো যে না, আর এই জিনিসটা খুব বেশি হয়ে যাচ্ছে। তো আসলে পরে সোশ্যাল মিডিয়া থেকে অফ ছিলাম, ফেসবুক আছে আমার এখনও, বাট আমি ট্রাই করি যে যত নিউজ আসলে কম দেখা যায়, কারণ এই নিউজটাকে আপনি না চাইলেও আপনাকে মেন্টালি আপনাকে ব্যাক অফ দ্য মাইন্ডে রিল্যাক্স করে দিবে। সো ওই জিনিসটাই আসলে ট্রাই করি যে যত নিউজ আসলে কম দেখা যায়। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো থেকে যত দূরে থাকা যাবে তত ভালো হবে। আপনি দূরে থাকতে পারছেন? দূরে থাকতে পারছি, একেবারে যে পারছি না তাও না, বাট আমি ট্রাই করছি যে কিভাবে একটু দূরে থাকা যায়। কারণ ব্যাক অফ দ্য মাইন্ডে যখন রিল্যাক্সেশন চলে আসবে তখন তো অবশ্যই লাইক প্র্যাকটিস, খাওয়া দাওয়া সব কিছু একটা অন্যরকম হয়ে যাবে। তো ওই জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট। আপনি আপনার সমসাময়িক অনেক ক্রিকেটারদের দেখেন, আপনার পরবর্তীতে আরও একটা এশিয়া কাপ বাংলাদেশ জিতলো আজিজুল হক তামিমের নেতৃত্বে। আপনি সমসাময়িক যেহেতু প্লেয়ারদের চিনেন, আপনার কি মনে হয় সেই পার্সপেক্টিভে যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে একটা ট্রফি খরা সেটা আসলে কাটবে বা কাটার সম্ভাবনা আছে, বা আমাদের পাইপলাইনে বেশ কিছু পোটেনশিয়াল ক্রিকেটার আছে যারা হয়তো বাংলাদেশকে একটা লং টাইম সার্ভিস দিতে পারবে? আপনি কীভাবে মনে করেন? আইসিসি ট্রফি একটা লাকের বিষয়। সো আমার কাছে মনে হয় আমাদের দেশে ওই রকম প্লেয়ার আছে। আর তাছাড়াও আমরা এখন আমার কাছে মনে হয় আমাদের
আমরা তো আমাদের ভাইরা তো অনেক কাছ থেকে দেখি। আমার কাছে মনে হয় তাদের ডেডিকেশন লেভেলটা অনেক হাই বর্তমানে, আগেরটা তো আসলে জানতাম না, বাট আমি এখন আমার কাছে মনে হয় যে তারা অনেক ডেডিকেটেড, তারা তাদেরকে অনেক ভালো বুঝতে পারেন, কখন কি দরকার ওই জিনিসটাও তারা খুব ভালো মেনটেন করেন। তো আমার কাছে মনে হয় যে আমরা ইনশাআল্লাহ ভেরি রিসেন্ট ইনশাআল্লাহ আমরা একটা ট্রফি পেতে পারি। হোপ ফর দ্য বেস্ট। আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক ভক্ত, অনুরাগী, ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাদের জন্য যদি ঈদের কোনো শুভেচ্ছা দিতে চান তাহলে জাস্ট দর্শকদের জন্য। অবশ্যই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি বাংলাদেশকে খুব ভালো কিছু দিতে পারি, একটা ট্রফি এনে যাতে অবশ্যই দিতে পারি। ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া রাখবেন। দর্শক, খেলার তারার আয়োজন আজকে এ পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়।